পরে বায়োট-স্যাভার্টের সূত্রের আরেকটা যে প্রয়োগ আছিল, থার্ড যে প্রয়োগ, সেটা ছিল যে কোন একটা কুণ্ডলীর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন ওই কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র কেমন হবে সেটা, এবং তড়িৎ প্রবাহে কোন একটা কুণ্ডলী দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তখন ওই কুণ্ডলীর কেন্দ্রে তড়িৎ ক্ষেত্রের মান যেটা হবে সেটা হলো মিউ নট আই বাই 2r, মিউ নট আই বাই 2r। কিন্তু যদি পাক সংখ্যা দেওয়া থাকে মিউ নট এন আই বাই 2r, মানে ওই পাক সংখ্যা দিয়ে গুণ করে দিতে হবে। ঠিক আছে, এন হচ্ছে এখানে পাক সংখ্যা। এই পর্যন্ত পড়াইছিলাম। তারপরে আরেকটা জিনিস পড়াইছিলাম, লরেন্স বল। লরেন্স বল হচ্ছে কোন একটা জায়গায় যদি একই সাথে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র থাকে, কোন একটা জায়গায় যদি একই সাথে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র থাকে, তাহলে সেখানে একটা একক এক মানে সেখানে একটা চার্জ স্থাপন করলে সেই চার্জটা যে বল অনুভব করবে সেটাকে আসলে কি বলে, লরেন্স বল বলে। আবারও বলতেছি, কোন জায়গায় যদি একই সাথে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র থাকে, সেখানে যদি কোনো চার্জ স্থাপন করা হয়, সেই চার্জটা যে বল অনুভব করে তাকে কি বলে, লরেন্স বল বলে। এবং লরেন্স বলটা কি ছিল, লরেন্স বলটা ছিল F ইজ ইকুয়াল টু কিউ ই প্লাস কিউবি কিউবিবি, এটাই ছিল লরেন্স বল। অথবা কেউ যদি এইভাবে লেখে কিউ ই প্লাস কিউবিবি সাইন থিটা লেখে, তাতেও কোনো সমস্যা নেই। এটা হচ্ছে লরেন্স বলের মান। এই লরেন্স বল পড়াইছিলাম, তাই না? সব শেষ? আর কিছু পড়াইছিলাম লরেন্স বলের পর? আর কিছু পড়াই নেই। তাহলে অ্যাম্পিয়ারের সূত্র তোমাদের পড়ে আসতে বলছিলাম একটু, অ্যাম্পিয়ারের সূত্রটা, অ্যাম্পিয়ারের সূত্র পড়ে আসতে বলছিলাম একটু। খুব বেশি না, কঠিন না, একদম সহজই ছিল। এইটুকু বুঝলে, আগের ক্লাসের লেকচারটা বুঝলে, চুম্বক ক্ষেত্রের মান বি ইজ ইকুয়াল টু এফ বাই কিউবি, তারপরে বায়োট-স্যাভার্টের সূত্র ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার, বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই এ, বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 2 আর, বি ইজ ইকুয়াল টু মিউ নট এন আই বাই 2 আর। এটা হলো কুণ্ডলীর ক্ষেত্রে, আর এটা হচ্ছে লরেন্স বল। দেখো সেকেন্ড পেপারটা ফার্স্ট পেপারের তুলনায় অনেকটাই সহজ, এবং সেকেন্ড পেপারের বেশিরভাগ অধ্যায়গুলো হচ্ছে কোন একটা সূত্র থাকবে বা থিওরি থাকবে, ওই সূত্র দেখালে অঙ্ক। মানে এটার মধ্যে সেকেন্ড পেপার তুলনামূলক ফিজিক্স ম্যাথ এই সবগুলাতেই সেকেন্ড পেপার তুলনামূলক সহজ। ঠিক আছে, তো এই যে এই অধ্যায়টা অনেক ইন্টারেস্টিং অধ্যায়, দেখবা মানে এটা দিয়ে যদি অঙ্ক আসে হুবহুই আসবে, মানে খুব বেশি চেঞ্জ নাই, মানে চেঞ্জ থাকেই না এখানে, প্রশ্ন বানিয়ে এখানে বানিয়ে দেওয়ার সুযোগ নাই। কেস দিতে গেলে, কেস দিলেই মানে একটা তারকুণ্ডলী দিল, তখনই তোমার মাথায় এই সূত্রে কাজ করার কথা। তাহলে এখানে আর আসলে খুব বেশি পরিবর্তন হবে না, এই জন্য এটা থেকে আনসার করা ভালো। এই অধ্যায়টা থেকে আনসার করা ভালো। এই অধ্যায় থেকে প্রশ্ন বানিয়ে মানে ডিপ করে প্রশ্ন, গভীর করে কোন একটা প্রশ্ন করা ওইরকম করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, এরপরে তাহলে আমরা আজকে অ্যাম্পিয়ারের সূত্র পড়বো। সবাই লেখো অ্যাম্পিয়ারের সূত্র। তাহলে আমরা আজকে নতুন টপিক অ্যাম্পিয়ারের সূত্র পড়বো। অ্যাম্পিয়ারের সূত্র বলছে কোন আবদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্রের লাইন ইন্টিগ্রাল, কোন আবদ্ধ পথ বরাবর, কোন আবদ্ধ, বিবৃতি মুখস্থ করতে হবে। তোমরা আবার বেশিরভাগ স্টুডেন্ট এমন করে যে খালি সূত্রটি পড়ে দিয়ে খালি সূত্রই মুখস্থ করবো, আর থিওরিও পড়বো না, আর কিছুই না। পরে আবার পরীক্ষার আগ দিয়ে তখন ক খ পড়ার জন্য দুনিয়া পড়া লাগে, মানে অনেক প্রশ্ন খালি মুখস্থ। আসলে ক খ যে প্রশ্নগুলো আসে এগুলো ডেফিনেশন গুলো তো মানে ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে ডেফিনেশনটা আসলে ওইরকম ডেফিনেশন না যেটা বাংলার মতো বা বাংলার সৃজনশীলের ক খর মতো বা বিজ্ঞানের অন্য সাবজেক্টের ক খর মতো, এরকম না। আসলে এগুলো সবগুলাই কোনো না কোনো থিওরির সাথে রিলেটেড। অতএব এগুলা তুমি মানে গণহারে এমনি মুখস্থ করতে গেলে পড়তে পারবা না। কিন্তু দেখো যখন যে টপিকটা পড়াবো ওই টপিকের সাথে মিলে যদি পড়ো তখন তোমার মন থাকবে। এই জন্য এগুলা যখন থিওরি যেটা আসবে সেটা মুখস্থ করতে হবে। কোন আবদ্ধ পথ বরাবর, দেখো এগুলা আছে কিন্তু আমি তাও লিখে দিই কি কারণে, যাতে তোমাদের মুখস্থ হয়। কোন আবদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্রের, কোন আবদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্রের লাইন ইন্টিগ্রাল, লাইন ইন্টিগ্রাল বা পথ সমাকলন, ইন্টিগ্রেশন তো তোমরা পড়ছোই, পথ সমাকলন ওই আবদ্ধ পথের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রার মিউ নট গুণ। কোন আবদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্রের লাইন ইন্টিগ্রাল বা পথ সমাকলন ওই আবদ্ধ পথের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রার মিউ নট গুণ। তাহলে কোন একটা চুম্বক ক্ষেত্রের লাইন ইন্টিগ্রাল, আমরা এই পথ সমাকলন বা লাইন ইন্টিগ্রাল আমরা কিভাবে প্রকাশ করতে পারি? দেখো
এরকম একটা রাস্তার কথা বলি, সৃজনশীলের কতে আসলে খালি ডেফিনিশন লিখে দিলেই হবে, খতে আসলে চিত্র আঁকাইয়া এক্সপ্রেশনটা লিখতে হবে। এই যে একটা রাস্তার কথা বললাম, এই রাস্তা দিয়ে কারেন্ট যাইতেছে, কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, সে ফর এক্সাম্পল আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। এখন আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এখন এটার চারপাশে কোন একটা জায়গায় চুম্বক ক্ষেত্র আছে, মনে করো যে এই জায়গায় চুম্বক ক্ষেত্র, যেহেতু এখান থেকে কারেন্ট যেতেছে চারপাশে একটা চুম্বক ক্ষেত্র আছেই, তাহলে এখানে মনে করো যে এখানে একটা বিন্দু আছে, সেই বিন্দুটা আমরা এইভাবে একটা বিন্দু আছে, এইভাবে একটা বিন্দু আছে, এবং সেটা হচ্ছে এইখানে যদি করি, এটা হচ্ছে বি এর মান, এখানে যে চুম্বক ক্ষেত্রটা আছে এই বিন্দুতে, সেই চুম্বক ক্ষেত্রটা এই বরাবর ক্রিয়াশীল আছে, এবং এইখানে একটা ক্ষুদ্র আমরা ডিসটেন্স কল্পনা করে নিতে পারি, যেটা হচ্ছে ডিএল, এবং এটা হলো এই তার থেকে আর দূরত্বে আছে। এই দেখো, এই তার দিয়ে কারেন্ট যাইতেছে, এই তার দিয়ে যদি কারেন্ট যায়, এই তারের চারপাশে চুম্বক ক্ষেত্র আছে না, এই যে গোলটা যে দিছি, সার্কেলটা দিছি, এটা হলো চুম্বক ক্ষেত্র। এখন এই চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা ক্ষুদ্র ডিসটেন্স ধরলাম আমি ডিএল, ঠিক আছে। এই ডিএল এর মধ্যে যে চুম্বক ক্ষেত্রের মানটা, সেটা হলো এই দিকে ক্রিয়াশীল হবে। এবং দেখো, এই যে এই ক্ষুদ্র এই যে সীমানাটা, এই সীমানাটার পথ সমাকলন আমরা করব, এই পুরাটার পথ সমাকলন, মানে এই পথটা যেভাবে গেছে, এই চুম্বক ক্ষেত্রটা যে এরিয়া জুড়ে জড়ায় আছে, যে এরিয়া জুড়ে ব্যাপ্তি আছে, ওই এরিয়াটার লাইন ইন্টিগ্রাল, মানে ওই জায়গাটার চুম্বক ক্ষেত্রের মান, ওই জায়গার টোটাল চুম্বক ক্ষেত্রের মান। যেহেতু এটা ক্লোজড পথ, এই পথটা বদ্ধ না, এজন্য এটাকে ক্লোজড ইন্টিগ্রেশন দিতে হয়। কি দিতে হয়? ক্লোজড ইন্টিগ্রেশন। তোমরা চিহ্নরে ইন্টিগ্রেশন বলে জানো, ম্যাথের দ্বিতীয় পত্রে পড়ছো, ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন। এই যে চিহ্নটারে বলে ইন্টিগ্রেশন, বা বাংলায় বলে সমাকলন। নাম হলো ইন্টিগ্রেশন বা সমাকলন বা যোগজীকরণ, বাংলায় নাম দুইটা আছে, সমাকলন বা যোগজীকরণ, ইংরেজিতে ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনের এই যে পথটা, ইন্টিগ্রেশনের মাধ্যমে বেশিরভাগ সময় এরিয়া নির্ণয় করা হয়। তাহলে এখানে এরিয়া বলতে এখানে হলো এই পুরো অংশটার চুম্বক ক্ষেত্র নির্ণয় করা হবে। তাহলে এখানে চুম্বক ক্ষেত্রের যে এক্সপ্রেশন আছে সেটা দিতে হবে। চুম্বক ক্ষেত্রের এক্সপ্রেশন হচ্ছে বি, আর চুম্বক ক্ষেত্রটা এই যে ক্ষুদ্র ডিসটেন্সের সাপেক্ষে নির্ণয় করতেছি। প্রথমে এই ডিএলটা বের করব, এরপর দেখো চুম্বক ক্ষেত্র, এটা এই ডিএলটা গুণ করার কারণে ওই ক্ষুদ্র অংশের চুম্বক ক্ষেত্র, আর এরপরে ইন্টিগ্রেশন করার কারণে ওই ক্ষুদ্র অংশটা, ওই রকম যদি অসংখ্য ক্ষুদ্র অংশ 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 নিয়ে 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 এই পুরো পথটার সমাকলন করি, তার মানে এই পুরো অংশের চুম্বক ক্ষেত্রের মান বের হয়ে যাবে। এই চুম্বক ক্ষেত্রের মানটা সূত্র অনুসারে কি বলছে? সূত্র অনুসারে কি বলছে? যে ওই তার দিয়ে যে প্রবাহিত কারেন্ট, ওই আবদ্ধ পথের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রার মিউ নট গুণ, প্রবাহিত হয়েছে প্রবাহ মাত্রা কত? আই না, আই এর মিউ নট গুণ। অর্থাৎ একটা লাইন যদি লিখে দাও, এরকম লেখা যায় ক্লোজড ইন্টিগ্রাল বিডিএল। তোমরা যদি পড়ালেখা করে থাকো, তোমাদের পড়া মনে থাকবে এই সূত্রটা একদম সেম টু সেম গউসের সূত্র। গউসের সূত্র, এখানে খালি চার্জ আসছিল, আর এখানে তড়িৎ ক্ষেত্র আসছিল, এখানে চুম্বক ক্ষেত্র হইছে, এখানে কারেন্ট হইছে। পড়ালেখা যদি করো, আর পড়ালেখা না করলে তো কোনো কিছু কোনে কি পড়ছো মনে থাকবো না। আর যদি পড়ো, তাহলে তোমাদের একটা পড়ার সাথে একটা মিল হবে। তুমি যদি অনেক পড়ালেখা করো, দেখো অনেক কিছু মিল আছে। যেমন আমি যখন সবগুলা লেখকদের জন্ম তারিখ, মৃত্যু তারিখ বা সাল মুখস্থ করতাম, তখন দেখতাম প্রায় মিলে গেত। যেমন 1976 সালে হলো কি, তোমার হলো কাজী নজরুল ইসলামের মৃত্যু, আবার 1976 সালে আরেকটার জন্ম আছে, আরেক কবি। ঠিক আছে, তো এরকম মিল আছে। আর না পড়লে, কোনো পড়ালেখা না করলে কোনো মিল টিল খুঁজে পাবা না। এই হলো অ্যাম্পিয়ারের সূত্র। সৃজনশীলের খতে আইলে এই পুরাটুকু লিখতে হবে, কতে আইলে খালি এইটুকু লিখলেও হবে, খালি এইটুকু লিখলেও হবে। অ্যাম্পিয়ারের সূত্রের একটা প্রয়োগ আছে, এবং অ্যাম্পিয়ারের সূত্রের এই যে প্রয়োগটা, অ্যাম্পিয়ারের সূত্রের একটা প্রয়োগ আছে। এবং এই একটা প্রয়োগ, যে অ্যাম্পিয়ারের সূত্রের একটা যে প্রয়োগ, এই প্রয়োগটা মূলত বায়ার-স্যাভার্টের সূত্রের প্রয়োগের ওই একই। তাহলে এখানে যে ঘটনাটা ঘটছে, এটা কিন্তু আমি যদি এখন ধরি, এটা কিন্তু ওই একটা মানে এই কি বলে, এটা কিন্তু একটা ওই বদ্ধ পথ যেটা ধরছি, এই বদ্ধ পথটা একটা কুণ্ডলীর মতো না? এই বদ্ধ পথটা একটা কুণ্ডলীর মতো কিনা বলো? তাহলে ওই কুণ্ডলীর মধ্যে চুম্বক ক্ষেত্রের মান যদি বের করতে চাও, তাহলে বি ইজ ইকুয়াল টু আমরা কি লিখি? ওই আগের সূত্রে মিউ নট আই বাই 2 পাই আর লিখি। এটা বায়ার অ্যাম্পিয়ারের সূত্র দিয়ে করলেও এটাই আসে। এটা হলো অ্যাম্পিয়ারের সূত্রের প্রয়োগ। এরকম একটা কুণ্ডলীর মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে ওই কুণ্ডলীর যে কোনো বিন্দুতে, বা ওই কুণ্ডলীর মোট চুম্বক ক্ষেত্রের মান বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই আর। আমরা বায়ার-স্যাভার্টের সূত্রে কেন্দ্রে বের করছিলাম, এটা তো এই জায়গায়, আসলে এই চুম্বক ক্ষেত্রটা তো পুরোটুকু জায়গা জুড়েই আছে, এজন্য কিন্তু দুইটা সূত্র একই হয়ে গেছে। পরিচয়টা একটু বলে দিতেছি। পরিবাহকের প্রস্থ ইকুয়াল ডি, পরিবাহকের পুরুত্ব এটা হচ্ছে টি,
পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা আয়তাকার না, দৈর্ঘ্য গুণন প্রস্থ। মনে করো যে দৈর্ঘ্য হচ্ছে ডি আর প্রস্থ হচ্ছে টি, তাহলে এ গুণন, এই যে আমরা এটারে এ দিয়ে প্রকাশ করি এবং এ মানে হচ্ছে ডি গুণন টি। আচ্ছা, এরপরে এখানে চুম্বক ক্ষেত্র যেটা সৃষ্টি হবে, এটা এখানে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে এটা বি ধরলাম। সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান, সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান, সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে বি। সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান যদি বি হয়, তাহলে প্রতিটি চার্জের মান হচ্ছে কিউ। আর তারণ বেগ, ইলেকট্রনের তারণ বেগ, এটা আমরা ভি দ্বারা প্রকাশ করলাম এখানে। এবং একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করলাম। এখান থেকে যেহেতু ইলেকট্রন যাইতেছে, তাহলে সেটার একক আয়তনে কতগুলো ইলেকট্রন যাইতেছে সেটা এন দ্বারা প্রকাশ করলাম। তড়িৎ প্রবাহের মান আমি ধরে নিলাম ইকুয়াল হচ্ছে আই। আর এখানে যে তড়িৎ প্রাবল্য সৃষ্টি হবে, যেহেতু চার্জ আছে, ইলেকট্রন যাইতেছে, এনে তড়িৎ ক্ষেত্র তো আছেই, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা ই। আচ্ছা, আর চুম্বক ক্ষেত্র বি লিখছি, এটা সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান বি। এখানে কি এখানে যতগুলো ডাটা আছে সেগুলোর পরিচয় শেষ। এখন আমরা যেটা করব সেটা হলো হল বিভব জিনিসটা আসলে কি, ডেফিনেশন আকারে যদি বলতে চাই, সেটা হচ্ছে ফলক বা পাতাকৃতির, ফলক বা পাত আকৃতির কোন পরিবাহকের ফলক বা পাত আকৃতির কোন পরিবাহকের বেধ বা উচ্চতা বরাবর, বেধ বা উচ্চতা বরাবর চুম্বক ক্ষেত্র সৃষ্টি করলে, ফলক বা পাতাকৃতির কোন পরিবাহকের বেধ বা উচ্চতা বরাবর চুম্বক ক্ষেত্র সৃষ্টি করলে এবং দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহ চালনা করলে পরিবাহকটির প্রস্থের দুই ধারের মধ্যে একটি বিভব পার্থক্যের সৃষ্টি হয়। এই ঘটনাকে হল ক্রিয়া বা হল প্রভাব বলে। ফলক বা পাতাকৃতির কোন পরিবাহকের বেধ বা উচ্চতা বরাবর চুম্বক ক্ষেত্র সৃষ্টি করলে এবং দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহ চালনা করলে পরিবাহকটির প্রস্থের দুই ধারের মধ্যে একটি বিভব পার্থক্যের সৃষ্টি হয়। এই ঘটনাকে হল ক্রিয়া বা হল প্রভাব বলে। আর এখানে যে ভোল্টেজ সৃষ্টি হয় পরিবাহকটির প্রস্থের, এখানে লিখলাম বাকিটুকু, পরিবাহকটির প্রস্থের দুই প্রান্তের মধ্যে উৎপন্ন এই বিভব পার্থক্যকে হল বিভব পার্থক্য বলে। হল বিভব পার্থক্য বা হল ভোল্টেজ বলে। ফলক বা পাতাকৃতির কোন পরিবাহকের বেধ বা উচ্চতা বরাবর যদি চুম্বক ক্ষেত্র সৃষ্টি করা হয় এবং
দৈর্ঘ্য বরাবর যদি তড়িৎ প্রবাহ চালনা করলে পরিবাহকটির প্রস্থের দুই ধারের মধ্যে একটি বিভব পার্থক্যের সৃষ্টি হয়, এই ঘটনাকে হল ক্রিয়া বা হল প্রভাব বলে। এবং পরিবাহকটির প্রস্থের দুই প্রান্তের মধ্যে যে বিভবের পার্থক্য সৃষ্টি হয় এটাকে হল ভোল্টেজ বলে বা হল বিভব বলে বা হল বিভব পার্থক্য বলে, হল বিভব পার্থক্য বলে। তাহলে এখানে বেদ বা উচ্চতা বরাবর চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এই যে এটা হলো বেদ বা প্রস্থ, উচ্চতা এই বরাবর নিচের দিকেও দিতে পারো, এটা উপরের দিকেও দিতে পারো, যেটা নিচের দিকে দেওয়া হয়েছে। কারণ যদি এটা সোজা করো এটা উপরের দিকে চলে যাবে, তাহলে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে এখানে। আর প্রস্থ বরাবর কি যাবে, দৈর্ঘ্য বরাবর এবং দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহ চালনা করলে এর দৈর্ঘ্য বরাবর যদি কি দাও, তড়িৎ প্রবাহ দাও, এই বরাবর যদি তড়িৎ প্রবাহ চালনা করো, এই যে এটা ইলেকট্রনের তারণ বেগ, তার মানে ইলেকট্রন এইদিকে যাইতেছে। ইলেকট্রন যদি সোজা যায়, চুম্বক ক্ষেত্র হলে এটার লম্ব বরাবর সৃষ্টি হবে। তাহলে এখানে এই যে উপরের পৃষ্ঠ আর নিচের পৃষ্ঠ, উপরের এটা হলো উপরের নিচের উপরের পৃষ্ঠ আর এটা হচ্ছে নিচের পৃষ্ঠ, এই দুই জায়গার মধ্যে একটা বিভবের পার্থক্য সৃষ্টি হয়। অথবা এইখানে যদি বলি এই জায়গায় আর এই জায়গায়, এই দুই জায়গার মধ্যে একটা বিভবের পার্থক্য সৃষ্টি হয়, এবং এই বিভবটাকেই বলা হইতেছে হল বিভব বা হল ভোল্টেজ বিভব পার্থক্য। দুই জায়গার মধ্যে যে বিভবের পার্থক্যটা সৃষ্টি হয়। তাহলে মনে রাখতে হবে, এখানে এমসিকিউতে আসে যে হল বিভবের ক্ষেত্রে দৈর্ঘ্য বরাবর কি হয়, প্রস্থ বরাবর কি হয়। দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহ ঘটে, আর প্রস্থ বরাবর হচ্ছে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহিত হয় আর প্রস্থ বরাবর চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এতক্ষণ যাবত যেটা পড়াইলাম আমরা হচ্ছে ডেফিনিশন, এবং এখানে একটা ফলক বা পাতাকৃতির মধ্যে বিভিন্ন রাশির পরিচয়। এখন এই হল বিভবের যে মানটা হইলো, সেই মানটা কত হবে, সেই মানটা হবে বি ইকুয়াল টু আই বাই এন এ কিউ। এটা লেখা যায়, অথবা কোনো কোনো সময় আমরা এটাও ব্যবহার করতে পারি। এটা বি দ্বারা প্রকাশ করা হয়, বিএইচ দ্বারা প্রকাশ করা হয় হল বিভব। বিএইচ ইজ ইকুয়াল টু আইবি বাই এনটি কিউ। এনটি কিউ সবগুলোর পরিচয় তোমাদের জানা আছে, আননোন কোনো রাশি নাই। বিএইচ ইজ ইকুয়াল টু আই বাই এন এ কিউ, অথবা বিএইচ ইকুয়াল আইবি বাই এনটি কিউ। ওই যে ওইটা দিয়া যদি করো তাহলে তখন চুম্বক ক্ষেত্র লাগতেছে না, আর পরেরটার মধ্যে চুম্বক ক্ষেত্রের মান আসছে, মানে ওইটা থেকে প্রতিপাদন করে এটা আনা হয়েছে আর কি। সূত্রের মধ্যে আননোন কিছুই নাই, আগেই পরিচয় দিয়ে নিছে। আই হলো তড়িৎ প্রবাহ, এন হচ্ছে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, এ হচ্ছে এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর কিউ হলো চার্জের মান। আর পরেরটার মধ্যে অতিরিক্ত একটা আছে বি আর টি। বি হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান, টি হলো এর এই যে এই অংশটা প্রস্থর বেদ বা উচ্চতা, টি কি পরিবাহক, এই যে পরিবাহকের পুরুত্ব, এই যে এই অংশটা টি। এই পাশে বললে এইটা, অথবা এই পাশ থেকে বললে যেটা, এখান থেকে এই পর্যন্ত এই অংশটা হচ্ছে টি আসলে অ্যাকচুয়ালি। এইটুকু 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 হচ্ছে টি। দেখো একটা এখানে একটা পরিবাহী আঁকানো হয়েছে, এই যে মাঝখানে যে অংশটা, এই পরিবাহীটার দৈর্ঘ্য হচ্ছে এল, এবং এই পরিবাহীর মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাইতেছে। তোমরা বলতে পারো যে তীর চিহ্নগুলো দিয়ে এগুলা মাইনাস দিয়ে কি দেখাইছেন, এগুলো হলো ইলেকট্রন। তড়িৎ প্রবাহ যে দিকে ঘটে, ইলেকট্রন হচ্ছে তার বিপরীত দিকে প্রবাহিত হয়। সে কারণে আমি তড়িৎ প্রবাহের ডিরেকশন এইদিকে দিলে ইলেকট্রনের প্রবাহ এইদিকে ধরছি। তাহলে এই তারের মধ্যে দিয়ে যেহেতু কারেন্ট যাইতেছে, তার এর চারপাশে চুম্বক ক্ষেত্র আছে কিনা, আমি এই যে চারপাশে এই যে ক্রস চিহ্নগুলো যেগুলো দিছি এগুলো চুম্বক ক্ষেত্র বুঝাইতেছি, যে চারপাশে এই জায়গা জুড়ে চুম্বক ক্ষেত্র আছে। এখন প্রশ্ন হলো এই জায়গায় এই যে এটা দিয়ে যে তার যাইতেছে, চুম্বক ক্ষেত্র আছে, চুম্বক ক্ষেত্র থাকার কারণে এখানে যদি অন্য কোনো কিছু নিয়ে আসো, এটা আকর্ষিত বা বিকর্ষিত হবে, মানে একটা বল অনুভব হবে, চুম্বক বল যেটারে বলে। চুম্বক বল না, চুম্বক ক্ষেত্রের কারণে বল সৃষ্টি হয় না। এই দুইটা চুম্বক যদি এরকম কাছাকাছি নিয়ে আসো, এরকম করে নিয়ে যায় না, নিয়ে এরকম লাগাই ফেলায় না, তাহলে এখানে একটা বল আছে না। তাহলে এই চারপাশে যে একটা চুম্বক ক্ষেত্র আছে, তাহলে এখানে একটা যদি চুম্বক পদার্থ রাখো, এখানে যদি একটা চুম্বক পদার্থ রাখো, তাহলে ওটারও চুম্বক বল সৃষ্টি হবে কিনা,
সেই চুম্বক বলের মান আমরা এফ এফ এম দিয়ে প্রকাশ করছি। এটা যদি এফ বা এফ এম যে কোনো একটা কিছু এফ দিয়েও যদি প্রকাশ করি, শুধু এফ দিয়ে প্রকাশ করি, তাহলে এই চুম্বক ক্ষেত্রের মান কি হয়? এই চুম্বক ক্ষেত্রের মান হয় আই, এই চুম্বক ক্ষেত্রের মান এই কি কি বিষয়ের উপর নির্ভর করবে? আয়ের উপর নির্ভর করবে, এখান থেকে কি পরিমাণ তড়িৎ যাইতেছে তার উপর নির্ভর করবে, এই পরিবাহীটার দৈর্ঘ্য কিরকম আছে সেটার উপর নির্ভর করবে, এবং এবং এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো দৈর্ঘ্যের সাথে চুম্বক ক্ষেত্রটা কত কোণে থাকবে সেই বিষয়টার উপর নির্ভর করবে। আই ইনটু এল ক্রস বি, আই ইনটু কি এল ক্রস বি। এল হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র, বি হলো চুম্বক ক্ষেত্র। আমরা যদি এই এল ক্রস বি আমরা ভ্যানিশ করতে চাই, তাহলে এল আর বি এর মধ্যকার কোণ যদি থিটা হয়, তাহলে কি হয়ে যাবে? সূত্রটা হবে এফ ইকুয়াল আই এল বি সাইন থিটা। এই দুইটা লাইন সূত্র। তাহলে অতিরিক্ত যে পরিচয়টা, এটা হলো থিটা। থিটাটা কি? চুম্বক ক্ষেত্র ও পরিবাহকের অভ্যন্তরীণ, চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র ও পরিবাহকের, পরিবাহকের অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ। এটা আমরা কি দ্বারা প্রকাশ করি? থিটা দ্বারা প্রকাশ করি। থিটার মান কত? 60 ডিগ্রি দেওয়া আছে। চুম্বক ক্ষেত্র ও পরিবাহকের অন্তর্ভুক্ত কোণ থিটা, এবং থিটা সরি এটা থিটা জাস্ট 60 ডিগ্রি না, থিটা। এটা 60 ডিগ্রি 50 ডিগ্রি যে কোনো ডিগ্রি হতে পারে। তাহলে এখন তোমাদের কাছে যদি প্রশ্ন করি যে চুম্বক বলের মান কখন বেশি হবে, তাহলে তোমরা বলতে পারো যে চুম্বক ক্ষেত্র আর পরিবাহকের অন্তর্ভুক্ত কোণ এটা যদি কি হয়, মানে 90 ডিগ্রি হয়, তখন এটার মান হলো সর্বোচ্চ হবে। থিটার পরিচয় দেওয়ার দরকার নেই, থিটা তেনে তীর চিহ্ন দিয়ে দেখাইছে কোণটা। চুম্বক ক্ষেত্র ও পরিবাহকের অন্তর্ভুক্ত কোণের মধ্যে কোণ। সূত্রগুলোর প্রত্যেকটা প্রতিপাদন আছে, প্রতিপাদন আসলে করতে গেলে একটু অনেক সময় লাগবে, প্রতিপাদন আসলে কাজে লাগবে না কোনোটাই, এজন্য দেখাচ্ছি না। কোনো ছোট ছোটগুলো দেখাই অনেক সময়, এবার দেখাচ্ছি না তোমাদের, তোমরা এত কিছু ধরে রাখতে পারবে না। এখন এটা দিয়েও আমরা পরবর্তীতে ম্যাথ করব। এখন যেটা পড়বো সেটা হলো তড়িৎবাহী, তড়িৎবাহী অতি দীর্ঘ, তড়িৎবাহী অতি দীর্ঘ দুটি সমান্তরাল, সমান্তরাল তারের ভেতর আকর্ষণ ও বিকর্ষণ বল। তড়িৎবাহী অতি দীর্ঘ দুটি সমান্তরাল তারের ভেতর আকর্ষণ ও বিকর্ষণ বল। এখন দুইটা তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে প্যারালালি যদি কারেন্ট পরিবাহী, দুইটা তড়িৎবাহী তার যদি প্যারালাল থাকে মানে সমান্তরাল থাকে, তাহলে এই দুইটা তড়িৎ প্রবাহের কারণে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে এখন প্রশ্ন হলো ওই দুইটা তড়িৎবাহী তার কে আকর্ষণ করবো না বিকর্ষণ করবো? কথাটা আমার বোঝা নাই মনে হয় তোমরা। দুইটা তার যদি এরকম সমান্তরাল থাকে এবং এই দুইটা তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে এর চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে না? তাহলে এই তার দুইটা তখন কি আকর্ষিত হবে না বিকর্ষিত হবে? এই বিষয়টা আসলে তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে। কেস 1 যদি এরকম হয় যে একটা এই দিক দিয়ে কারেন্ট গেল, দুইটা একই দিকে কারেন্ট যায় যদি, তাহলে তখন হবে কি আকর্ষণ। নাম্বার 2 যদি দুইটা, এটা হলো বাইরের দিকে গেল দুইটা, আমি এইরকম ধরলাম যে দুইটা এক্ষেত্রে ভিতরের দিকে আসলো, তাহলে একই দিক রইল না, তাহলে এই ক্ষেত্রে আকর্ষণ। আর যদি দুইটা বাইরের দিকে যায় মানে বিপরীত দিকে থাকে, একটা বাইরের দিকে গেল একটা ভিতরের দিকে গেল, তাহলে তখন কি হবে বিকর্ষণ। এই তিনটা চিত্র লিখে নাও, খুব ইম্পর্টেন্ট, অনেক এমসিকিউ আসে এখান থেকে। একই দিকে গেলে আকর্ষণ, ভিন্ন দিকে গেলে বিকর্ষণ। এখন আমরা একটা তড়িৎ দুইটা সমান্তরাল দুইটা তার আঁকবো, এটা একটা আর এটা একটা। এখান দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে একটা কারেন্ট যাচ্ছে। সে ফর এক্সাম্পল এখান দিয়ে যে কারেন্টটা যেতেছে এটা I1, এখান দিয়ে যে কারেন্টটা যেতেছে এটা হচ্ছে I2। এখন এই কারেন্টের কারণে এই দিকে একটা বল পাওয়া যাবে, আবার এই কারেন্টের কারণে এখানে একটা বল পাওয়া যাবে। এই যে আগের 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 টাইপে এটাই বললাম যে কোনো পরিবাহিতা কারেন্ট গেলে ওখানে একটা চুম্বক ক্ষেত্রের কারণে ওখানে একটা বল অনুভূত হয়, চুম্বক বল যেটা বলছি। তাহলে এই কারেন্ট এই পরিবাহিতা যদি আয়ন কারেন্ট যায়, এটাতে যদি I2 কারেন্ট যায়, তাহলে এই ভিতরেও কি পাওয়া যাবে? দুইটার জন্য বল পাওয়া যাবে আলাদা আলাদা। দুইটা তার পরস্পর মনে করো আর দূরত্বে আছে, কি দূরত্বে আছে? আর দূরত্বে আছে। তাহলে এটা মনে করো বি তার, এটা মনে করো
ডি তার, দুইটা তারের নাম দিলাম আর কি। তাহলে এই ক্ষেত্রে আকর্ষণ বা বিকর্ষণ বল যেটাই হোক, যেমন এখন কি হবে, আকর্ষণ বল দুইটা একই দিকে গেছে, বিপরীত দিকে গেলে বিকর্ষণ হবো। এখন ব্যাপারটা হলো এই ক্ষেত্রে এই বলের মানটা কত, এই যে বলটা নির্ণয় করলাম, এই দিক থেকে বল, এই দিক থেকে বল, তাহলে যেহেতু দুইটা বল আছে তাহলে এখানে একটা লব্ধি বল আসবে। এই লব্ধি বলের মানটা কত এটা যদি আমরা একটু জানতে চাই, এই লব্ধি বলের মান কত হবে সেটা আমরা লব্ধি এইদিকে যেটা বল এফ অন ধরলাম, মানে যেহেতু দুইটা বল সৃষ্টি হয়েছে, দুইটারে তাহলে দুইটা আলাদা নাম দেওয়াই লাগবে এখানে। এই দিক থেকে যেটা গেছে এটারে এফ ওয়ান নাম দিলাম, এই দিক থেকে যেটা এফ টু গেছে, আর লব্ধি বল যেটা এফ দ্বারা প্রকাশ করলাম, এই এফ এর মান কত হবে, এই এফ এর মান হবে মিউ নট আই ওয়ান আই টু বাই টু পাই আর। এফ এর মান হবে মিউ নট আই ওয়ান আই টু। আয়ন মানে কি, একটা তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, আই টু মানে কি অপর তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, আর কি দুইটা তারের মধ্যকার দূরত্ব। এখানে নতুন একটা টার্ম আসছে, একটা কনস্ট্যান্ট আসছে, সেটা হলো মিউ নট। সেটা কি আসছে, মিউ নট। এই মিউ নটের মান কত তোমরা তো জানো, 4 পাই গুণন 10 টু দি পাওয়ার -7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। তাহলে একটা কনস্ট্যান্ট আসছে অতিরিক্ত মিউ নট, এবং সেটার পরিচয়টাও আমাদের জানা হয়ে গেল, মিউ নট আই ওয়ান আই টু বাই টু পাই আর। আরেকটা টার্ম আছে যেটা মিসিং হয়েছে, মিউ নট আই ওয়ান আই টু। আরেকটা টার্ম আছে, সেটা হলো এই পরিবাহীটার দৈর্ঘ্য যদি উল্লেখ থাকে, দেওয়া থাকবে অবশ্যই দৈর্ঘ্য থাকবে, এই দৈর্ঘ্যগুলা যদি এল হয়, আরেকটা পরিচয় আছে, এই কতটুকু পরিবাহী নিলাম এটার দৈর্ঘ্য যদি কি হয়, এল হয়, তাহলে এখানে আরেকটা গুণ আকারে এল আসবে, মিউ নট আই ওয়ান আই টু এল বাই টু পাই আর, মিউ নট আই ওয়ান আই টু এল বাই টু পাই আর। এটা এখন হয়েছে, বুঝতেছো পড়া, সূত্র জাস্ট খালি মুখস্থ করতে হবে, এগুলো পরিচয় সহ মুখস্থ রাখতে হবে। এখন কথা হচ্ছে তার কি খালি এরকমই থাকতে পারে, এরকম দুইটা প্যারালাল যেতে পারে, প্যারালাল না যায়, তার দুইটাকে সবচেয়ে কমন আমাদের কাছে, সেটা একটা হলো কুণ্ডলী আর একটা হলো সোজা। সোজার ক্ষেত্রে কইলাম, এখন যদি তারটা কুণ্ডলী আকারে থাকে, তারটা কি আকারে থাকে, কুণ্ডলী আকারে থাকে, কুণ্ডলী আকারে যদি থাকে তখন বলের মান কত হবে। আচ্ছা এখন এটা তো সোজা গেছিল এই জন্য বল, তোমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে পড়ছো, সেটা হলো প্রত্যেকটা জিনিসের মানে ঘূর্ণন গতির জন্য টার্মগুলো আলাদা। যেমন বেগ তোমরা পড়ছো, ওইটা যখন বৃত্তাকার পথে ঘুরে তখন এটাকে কিন্তু বৃত্তাকার বেগ বলে, অথবা বৃত্তাকার বেগ না বলে সুন্দর নাম হচ্ছে এটাকে কৈনিক বেগ বলে। তোমরা যখন সরল পথে যাও তখন এটাকে সরণ বলে, যদি বৃত্ত পথে ঘুরতে থাকো তখন এটাকে কৈনিক সরণ বলে। তোমরা যদি সরল পথে যাওয়ার সময় বেগের পরিবর্তন হয় তোমাদের, তোমরা তখন এটাকে কি বলো, ত্বরণ বলো। কিন্তু বৃত্তাকার পথে যদি ঘোরার সময় যদি বেগের পরিবর্তন হয়, ওইটাকে কৈনিক ত্বরণ বলে। সরণ কৈনিক সরণ, বেগ কৈনিক বেগ, ত্বরণ কৈনিক ত্বরণ। সরল কোন বল, সরল ক্ষেত্রে বল কাজ করলে এটাকে বল বলছো তোমরা, এন্ড বৃত্তাকার পথে ওই বলটারই একটা নাম আছে, ওটাকে টর্ক বলে। কি বলে, টর্ক। আল্লাহর রহমতে মনে একদম প্রথম শুনতেছে, আকারে শুনতেছে যেভাবে, পড়ালেখা তো আল্লাহর রহমতে কিছুই করো নাই। টর্ক বৃত্তাকার পথে যখন ঘুরে তখন এটা আর বল বলে না, এটা কি বলে, টর্ক বলে। এবং তাহলে এই যে বৃত্তাকার পথে যখন কারেন্টটা প্রবাহিত হবে, এরকম একটা পাকের মধ্যে যাবে, মানে কি বলে প্যাচের মধ্যে কারেন্ট যখন ঘুরবো, তখন তো আর এটা বল বাই করার কিছু না, তখন বের করতে হবে কি, টর্ক। তাহলে আমরা তখন বের করব টর্কের মান। এবং এই টর্কের মান কেমন হবে, এই যে তার দিয়া মনে করো আই কারেন্ট যাইতেছে, এই কুণ্ডলী যেটা তৈরি হইতেছে, এই কুণ্ডলীর ব্যাসার্ধ মনে করো আর, এই কুণ্ডলীর ব্যাসার্ধ কি আর, এই কুণ্ডলীটার যে দৈর্ঘ্য আছে, এই কুণ্ডলীটার তো দৈর্ঘ্য আছে, এখান থেকে ঘুরা আবার এইখানে যদি আসো, সেটা হচ্ছে কুণ্ডলীর দৈর্ঘ্য।
কুণ্ডলীর দৈর্ঘ্য আমরা কি দ্বারা প্রকাশ করব? এল দ্বারা প্রকাশ করব। কুণ্ডলীর প্রস্থ এখন ব্যাপারটা হলো বৃত্তাকার পথে থাকলে এটার দৈর্ঘ্যই থাকবে। এখন কুণ্ডলী এরকম না যায়, এত ঘটনা এরকমও হইতে পারে। কারেন্ট তো এইভাবে যায়, এইভাবে ঘুরতেও পারে, পারে না? এইভাবে ঘুরতে পারে। এইভাবে যদি ঘুরতে থাকে, আমরা এই কেস বাদ দিয়ে এটা ধরি, তাহলে এটার দৈর্ঘ্য প্রস্থ সবই আলোচনা হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে এখানে আই পরিমাণ কারেন্ট যাইতেছে, এটার দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে আমি শেপটা এটা ধরলাম, তাই না, যে এরকম একটা চতুর্ভুজাকার আকৃতির একটা শেপ, এবং এখানে দৈর্ঘ্য বরাবর কারেন্ট যাইতেছে কি? দৈর্ঘ্য বরাবর কারেন্ট যাইতেছে আই। দৈর্ঘ্য বরাবর কারেন্ট যাইতেছে কি? আই। প্রস্থ ওই একই কারেন্ট ঘুরতেছে। দৈর্ঘ্যের মান হচ্ছে এল, এর প্রস্থের মান হচ্ছে বি, এবং এখানে যে পাক আছে এই পাক সংখ্যা হলো এন। পাক সংখ্যা কত? পাক সংখ্যা আমি ধরলাম হচ্ছে এন সংখ্যক পাক আছে। তাহলে আমি এখানে কি ধরলাম? এন সংখ্যক পাক আছে। দৈর্ঘ্য হচ্ছে এল, পরিচয় আবারও দিতেছি, প্রস্থ হচ্ছে বি, আর কারেন্ট যাইতেছে কত? আই। কারেন্ট যদি আই যায়, তাহলে এটার মধ্যেও তো চুম্বক ক্ষেত্র মানে বল সৃষ্টি হবে। এখানে আমরা কি পাবো? এখানেও আমরা বল পাবো। এই বলের মান আমরা কি দ্বারা প্রকাশ করব? টাউ দ্বারা প্রকাশ করব। বই নিলে দায়িত্ব নিয়ে আবার দিয়ে যাইতে হবে, কারণ অনেক বই হারাইছে। আচ্ছা, কালকে পরীক্ষা 8টা থেকে দিবা না 9টা থেকে দিবা? পরীক্ষা তো অনেক টাইম হবো, 11টা 12টা, দুইটাই হবো। তোমাদের দুইটা, ওদের একটা। সব 8টা থেকেই পরীক্ষা। 8টা 1 ঘন্টা পিছিয়ে দিলাম, আবার এখন আবার 9টা। 8টা তোমরা কয়টা হবে? তোমাদের ইচ্ছা, কিন্তু পরীক্ষা 8টা থেকে। পরীক্ষা 8টা থেকে শুরু হবে। স্যার প্রশ্নও কিন্তু দিয়ে যেতে হবে স্যার। আচ্ছা স্যার, ওর ক্লাস নেবেন না স্যার? আমি শেষ করতেছি তাহলে। এই দেখো, এখানে চুম্বক ক্ষেত্রের মান পরীক্ষা 8টা থেকে। তোমাদের দুইটা পরীক্ষা কালকে, রসায়ন আর হইলো জীববিজ্ঞান, 8টা থেকে পরীক্ষা। এই কি বলতেছিলাম, যে এখানে চুম্বক ক্ষেত্র যদি বি থাকে, তাহলে এখানে টর্কের মান যেটা হবে, আমরা কিন্তু বল বলতাছি না, টর্ক বলতেছি। টর্কের মান হবে এ বি আই এ বি। আর যদি পাক সংখ্যা থাকে, আচ্ছা আমি ওটা বের করতেছি, আপনি ওটা ক্লাস নিয়ে শেষ করে তারপরে বসে নিন। এই দেখো, এ বি, এ হইলো, এটা কি এখানে? এটা হইলো না, এ হলো ক্ষেত্রফল। এর ক্ষেত্রফল, এখন ক্ষেত্রফল যদি আমাদের জানা থাকে, ক্ষেত্রফলটা যদি আমরা ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ বি গুণন এল লিখি, তাহলে আমাদের এ মানে এরকম বি দৈর্ঘ্য গুণন প্রস্থ, আয়তাকার শেপ নিছি। তাহলে ক্ষেত্র সূত্র হলো টাউ ইজ ইকুয়াল টু আই এ বি, এটা হলো সূত্র। এখন যদি পাক সংখ্যা থাকে, গুণন থাকে, তাহলে এন আই এ বি, এটাই হলো ফর্মুলা। এখন এ মানে কিন্তু বি গুণন এল, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই হলো ফর্মুলা। এ মানে হচ্ছে বি গুণন এল, টাউ ইজ ইকুয়াল টু এন আই এ বি। তাহলে কোন একটা আয়তাকার শেপে যদি কারেন্ট ঘুরতে থাকে, তখন চুম্বক ক্ষেত্রের মান হবে বি। বি ইজ ইকুয়াল টু, তখন হলো টর্কের মান হবে বি, এবং টর্ক ইজ ইকুয়াল টু হচ্ছে এন আই এ বি। পরিচয় তো, এন হলো পাক সংখ্যা, আই হলো তড়িৎ প্রবাহ, এ হলো ক্ষেত্রফল, ওই শেপটার ক্ষেত্রফল, বি হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান।